সুগার এমপি মনোনয়ন পাওয়ার পর থেকেই সুগার ব্যস্ততা বেড়ে গেছে প্রায় 3 গুণ। সুগার ছোট থেকেই ভালো ছবি তুলতে পারে। রাজনীতি যেমন তার পছন্দ, তেমনই ছবি তোলা তার পছন্দ একটা কাজ। এমপি জেনে শুনেছে সুগা ভালো ছবি তুলতে পারে, সেই থেকে দায়িত্ব দিয়ে দিয়েছে সুগার উপর। মনোনয়ন পাওয়ার পর একটা নির্দিষ্ট তারিখ পর্যন্ত এমপি কোনো জনসমাবেশ করতে পারবেন না। তাই এমপি পক্ষ থেকে সভাপতি, সাধারণ সম্পাদক, যুক্ত সম্পাদক থেকে শুরু করে প্রত্যেকে মিলে নির্দিষ্ট জায়গায় জনসমাবেশের আয়োজন করে এবং এমপি বাড়ি থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে তাদের সঙ্গে কথা বলেন। এই টোটাল দায়িত্বটা পড়ে গেছে সুগার উপর। সারাদিন শেষে বাকিদের থেকে ছবি সংগ্রহ করে এডিটিং, ভিডিও ক্রিয়েট সকল দায়িত্ব সুগার উপরে। সব কাজ শেষ করে ফিরতে রাত 12টা বেজে যায়। মাঝে মাঝে সময় পেলে একটু আগে চলে আসে। পুরোটাই এখন এমপির মতামতের উপর নির্ভর। ইদানিং জাঙ্কুক 8-9টার মধ্যে বাড়িতে ফিরে আসে। সময়ের সুযোগ মিললে সুগা বাসায় এসে খেয়ে জাঙ্কুকের বাইক নিয়ে আবার বের হয়। রাত করে ফেরার সময় সকালে উঠতে একটু দেরি হয়ে যায়। আজ যেহেতু শুক্রবার, তাই রিল্যাক্স ঘুমাচ্ছে দুই ভাই। কিন্তু এদিকে এখনো ছটফট করছে। 10টার উপরে বেজে গেছে, এখনো জাঙ্কুক ভাই কেন নিচে নামছে না, এটাই ভেবে কুলকিনারা পাচ্ছে না মেয়েটা। জাঙ্কুক যে বৃহস্পতিবার রাতে ঘুমায় না, তা তো অষ্টাদশী জানে না। বৃহস্পতিবার রাত শুধু জাঙ্কুকের শোকের রাত। ভোরবেলা নামাজ পড়ে ঘুমায়, ওঠে 12টার দিকে, তারপর গোসল করে নামাজে যায়। অষ্টাদশীর কোমল মনকে কোনোভাবে মানাতে পারছে না, তাই এত কিছু না ভেবে ছুটে গেল জাঙ্কুক ভাইকে ডাকতে। শান্ত হস্তে দরজা ধাক্কা দিল। সহসা খুলে গেল দরজা। জানালার পর্দা টানা, রুমে আলোর পরিমাণ সীমিত। ফ্যানের বাতাসে পর্দা উঠছে এদিক সেদিক। প্রথমে বিছানার দিকে তাকায়। বারবার পর্দা সরে যাওয়ায় বাহির থেকে আসে সূর্যের আলো চোখে মুখে পড়ছে জাঙ্কুক ভাইয়ের। আপাতমস্তক দেখলো জাঙ্কুক গভীর ঘুমে মগ্ন, উন্মুক্ত শরীর, পেট পর্যন্ত পাতলা কাঁথা দিয়ে ঢাকা। চোখ সরালোতে দৃষ্টি পড়ল জাঙ্কুক ভাইয়ের তামাটে হেয়ার, মানে চুলের দিকে। কি অপরূপ সেই মুখমণ্ডল। এখানে আমি একটু ভুল করে ফেলেছি, এখানে চেহারাতে হবে। দৃষ্টি পড়ল জাঙ্কুক ভাইয়ের তামাটের চেহারায়। এখানে চয়কারটা একটু অন্যরকম ছিল, জন্য বুঝতে পারিনি। মানে এখানে চয়কারের উপরে কিছু একটা মানে পড়ে গেছে স্কেচ, আমি জানি না, সেই জন্য আমি দেখতে পাই, সেই জন্য আমি হেয়ার মনে করেছি আর কি। সবাই ফর্সা ছেলেদের পিছনে ছুটে, আর এই তামাটে বর্ণের চেহারা গুরু গম্ভীর অনুভূতিহীন হিটলার স্বভাবের লোকটার প্রতি মাত্রাতিক ভাবে দুর্বল হয়ে যাচ্ছে। তাই হৃৎপিণ্ডে টিপটিপ শব্দ যেন জানান দিচ্ছে সামনে আগালে তো মৃত্যু নিশ্চিত। তবুও পা টিপে টিপে আগাচ্ছে। জাঙ্কুক ভাইয়ের কাছে যেন নুপুরের শব্দ না হয়। জাঙ্কুক ভাইয়ের কাছাকাছি গিয়ে থামে। জাঙ্কুক অবসন্ন চেহারা গভীর মনোযোগ দিয়ে দেখছে। ঘুমন্ত অবস্থাতেও জাঙ্কুক ভাইয়ের সৌন্দর্য যেন একটুখানিও কমেনি, বরং তা বেড়েছে বহুগুণ। গাল ভর্তি চাপদারি, সামনের দিকে লম্বা চুলগুলো ফ্যানের বাতাসে বারবার কপালে এসে পড়ছে। এর মনে হচ্ছে জাঙ্কুক ভাইয়ের থেকে সুদর্শন দ্বিতীয়টি নেই। নিঃশ্বাসের শব্দ জোরালো হলো। ফ্যানের নিচে দাঁড়িয়েও ঘামতে শুরু করেছে। ভাবছে চলে যাবে, কিন্তু সেই শোভিত পুরুষকে রেখে যেতে পারছে না। ইচ্ছে করছে সারা জীবন এভাবে জাঙ্কুক ভাইকে দেখতে। দাঁড়িয়ে থাকারও তেমন শক্তি পাচ্ছে না, তাই জাঙ্কুক ভাইয়ের পাশে বিছানাতেই বসে পড়েছে। জাঙ্কুক তখনও ঘুমের দেশে তলিয়ে আছে, অষ্টাদশী অগ্নিদৃষ্টির ন্যায় চেয়ে আছে। সব বাধা পেরিয়ে দীর্ঘশ্বাস ছেড়ে আস্তে করে ডাকলো, জাঙ্কুক ভাই। ঘুমন্ত জাঙ্কুকের থেকে কোনো উত্তর আসেনি। তাই খুব ইচ্ছে করছে জাঙ্কুক ভাইকে ছুঁয়ে দিতে। একটু এগিয়ে জাঙ্কুক ভাইয়ের কাছে বসলো, কাঁপা হাতে ছুঁয়ে দিল জাঙ্কুক ভাইয়ের গাল ভর্তি ছোট ছোট দাড়িতে। সঙ্গে সঙ্গে শিউরে উঠলো সমস্ত শরীর। বোধশক্তি হওয়ার পর জীবনের প্রথমবার নিজের ইচ্ছেতে কোনো পুরুষকে ছুঁয়েছে, যে ছোঁয়ায় মিশে আছে ভালোবাসা, অন্যরকম অনুভূতি জাগিয়ে দিচ্ছে। সহসা জাঙ্কুক ভাই ডান হাতে চেপে ধরল নিজের বাম গালে রাখা অষ্টাদশীর হাত। হাত কাঁপছে, দুনিয়া ঘুরছে, বক্ষে উথাল পাথাল ঢেউ, বরফের ন্যায় জমে আছে সম্পূর্ণ শরীর। জাঙ্কুক ঘুমের মধ্যে আঙুলের ভাঁজে আঙুল ডোবায়, গাল থেকে তুলে নিজের হাতে মুঠোয় নাই। জাঙ্কুকের হাতের মধ্যে আঙুলগুলো কাঁপছে দেখে জাঙ্কুক আরেকটু শক্ত করে চেপে ধরল। ভয়ে ভয়ে তাকিয়ে আছে জাঙ্কুক ভাইয়ের মুখের দিকে। জাঙ্কুক তখনও চোখ বন্ধ করে শুয়ে আছে। তৎক্ষণাৎ জাঙ্কুক আধো ঘুমন্ত কণ্ঠে বলে উঠল, আমি ছেড়ে দিলে সামলাতে পারবি তোকে? তার দুর্বল দৃষ্টিতে চেয়ে আছে জাঙ্কুক ভাইয়ের মুখ বিবরে, আর ভাবছে এখনো আধো ঘুমে আছে মানুষটা। কিভাবে বুঝলো এটা আমি? জাঙ্কুক
এক হাতে কাঁথাটা এক হাতে পেট থেকে টেনে বুকে তুললো, আর এক হাত তখনও তের হাত চেপে ধরে আছে। জাঙ্কুক পুনরায় কণ্ঠ ভারী করে বলল, এভাবে হঠাৎ আমার রুমে আসবি না, যাতা হয়ে যাবে, তখন আমার কিছু বলতে পারবি না। সঙ্গে সঙ্গে শক্ত করে জাপটে ধরা হাতটাও ছেড়ে দেয়। তুই নির্বোধের মতো চেয়ে আছে জাঙ্কুক ভাইয়ের দিকে। জাঙ্কুক ভাইয়ের কথাটা বোঝার চেষ্টা করছে, কিন্তু মোটা মাথায় কিছু ঢুকছে না। রুমে রুমে আসলে কি এমন হবে? জাঙ্কুক পুনরায় বলল, এভাবে চেয়ে থাকিস না, আমার শরম করে। সহসা চোখ গোল গোল করে তাকায়, কিন্তু জাঙ্কুক ভাইয়ের অভিব্যক্তি বোঝার ক্ষমতা তার এখনো হয়নি। তে চুপচাপ রুম থেকে বের হয়ে গেছে। ঘন্টাখানেক পর জাঙ্কুক উঠে শাওয়ার নিয়ে কালো পাঞ্জাবির সাথে সাদা প্যান্ট পরে নামাজের উদ্দেশ্যে নামছে নিচে। জিয়ন বেগম রেডি হয়ে বেরিয়েছে রুম থেকে। সে জাঙ্কুককে ডেকে বলল, কিরে নামাজে যাচ্ছিস? জাঙ্কুক ঘাড় ঘুরিয়ে তাকে উত্তর দিল, হ্যাঁ তুমিও যাবে? হ্যাঁ যাবো, কাজ আসছে, ওকে নিয়ে যাই, দাঁড়া একটু। সিঁড়ি দিয়ে নামতে গিয়ে জাঙ্কুক ভাইকে দেখে ঠায় দাঁড়িয়ে পড়ে। সকালের ঘটনা মনে পড়ে যায় তের। কালো পাঞ্জাবিতে সুন্দর লাগছে জাঙ্কুক ভাইকে। নিজেকে নিজে সান্ত্বনা দিল, কিছু সুন্দর জিনিস দূর থেকে দেখায় শ্রেয়, কাছে গেলে জলসে যাবি। এক পা করে সিঁড়ি দিয়ে পিছন দিকে উঠছ। জাঙ্কুকের দৃষ্টি পড়ে সিঁড়িতে থাকা অষ্টাদশীর দিকে। তের কাণ্ডে জাঙ্কুক কপাল কুঁচকালো, তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে বোঝার চেষ্টা করলো। জাঙ্কুক ভাইয়ের তাকানো দেখে তে সহসা ছুটে রুমে চলে গেল। জাঙ্কুক কাই ও বকুম নামাজের জন্য চলে গেছেন। সুগার রেডি হয়ে দ্রুত বেরিয়ে যায়। এই সুযোগে তে খেতে আসে। বিকাল 3টায় তার পরীক্ষা আছে টিউশনে, তাই রেডি হয়ে একেবারে বের হয়েছে রুম থেকে। পার্কিং এ গাড়ি আছে, কিন্তু ড্রাইভার আঙ্কেল নেই দেখে ফোন বের করলো কল দেওয়ার জন্য। তখনই জাঙ্কুক আঙুলে চাবি ঘোরাতে বের হলো। ঘাড় ঘুরিয়ে তাকিয়ে আছে জাঙ্কুক ভাইয়ের দিকে। জাঙ্কুক বাইকের দিকে যেতে বলল, আঙ্কেল ছুটিতে আছে, কল দিয়েও লাভ নেই। তে নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে, কি করবে কিছুই বুঝতে পারছে না। রিক্সা দিয়ে চলে যাবে নাকি জাঙ্কুক ভাই নিয়ে যাবে কিছুই বুঝতে পারছে না সে। জাঙ্কুক বাইক টেনে তের সামনে এসে থামলো, ছোট করে বলল, ওঠ। তে লাজুক হেসে উঠলো। আজ আর তাকে দ্বিতীয়বার বলতে হলো না। বাইকে বসেই জাঙ্কুক ভাইয়ের কাঁধে হাত রাখলো। বাইক থামলো টিউশনের সামনে। তে নেমে ভেতরে ঢুকে গেল। আসার পথে একটা কথা বলেনি কেউ, কি বা বলতো? তে তো সকালের ঘটনা নিয়ে এখনো আপসেট আছে, আর অন্যদিকে জাঙ্কুক তো স্বেচ্ছাতে কখনো কথাই বলে না। তে ভিতরে ঢুকে জিমিনের পাশে বসলো। দুই বান্ধবীর দুই একটা কথা বলতে জাঙ্কুক ঢুকলো ভেতরে। স্যারকে সালাম দিতেই স্যার তাকালো জাঙ্কুকের দিকে। কয়েক মুহূর্ত পর স্যার বলে উঠলেন, তুই জাঙ্কুক না? জাঙ্কুক হাসি মুখে উত্তর দিল, জি। কেমন আছেন স্যার? স্যার হাসি মুখে উত্তর দিল, আলহামদুলিল্লাহ ভালো আছি। তোকে কত বছর পর দেখলাম, দেশে আসলি কবে? 20-22 দিন হবে। বাসার সবাই কেমন আছে স্যার? আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে। তেই তো তোর বোন তাই না? জি স্যার, চাচাতো বোন। জাঙ্কুক উত্তর দিল। স্যার হাসি মুখে বললেন, ও তো পড়াশোনায় খুব ভালো, মনোযোগী, কিন্তু মাঝে মাঝে একটু ফাঁকি দেয়, তুই একটু নজর রাখিস। জি স্যার, আমি আসি তাহলে। আসসালামু আলাইকুম স্যার। জিমিন এতক্ষণ অবাক চোখে তাকিয়ে জাঙ্কুক ভাই আর স্যারের কথোপকথন শুনছিল। এক বান্ধবী আরেক বান্ধবীর দিকে তাকাচ্ছে বারবার। এর মধ্যে স্যার পরীক্ষা শুরু করে দিয়েছেন। 1 ঘন্টা পরীক্ষা দিয়ে বের হলো দুই বান্ধবী। জাঙ্কুক ভাই রাস্তার পাশে বাইকে বসে ফোন চাপছিলেন। তেকে দেখেই বাইক থেকে নেমে দাঁড়ালেন। তে জিমিন থেকে বিদায় নিয়ে জাঙ্কুক ভাইয়ের কাছে এসে প্রশ্ন করলো, আপনি জাননি? জাঙ্কুক সবসময়ের মতো গম্ভীর কণ্ঠে উত্তর দিল, না। জাঙ্কুক পুনরায় স্বাভাবিক কণ্ঠে বলল, কিছু খাবি? তে মাথা দিয়ে হ্যাঁ সূচক মাথা নাড়ালো। জাঙ্কুক বলল, কি খাবি? তে ভয়ে বলল, বলবেন না তো আপনি? জাঙ্কুক গম্ভীর কণ্ঠে বলল, কি খাবি বল। তে কণ্ঠ খাদা নামিয়ে বলল, ফুচকা। ওঠ। বাইক স্টার্ট দিল। থামালো এসে একটা ফুচকার দোকানের সামনে। তে নেমে সাইডে গিয়ে দাঁড়িয়েছে। জাঙ্কুক বাইক থেকে নেমে হেলমেট খুলছে। দূর থেকে ইউনো দৌড়ে এসে জাপটে ধরে জাঙ্কুককে। আকস্মিক ঘটনায় কিছুটা নড়ে উঠল জাঙ্কুক। ইউনো ঠাট্টার সুরে বলল, কিরে বন্ধু, এই জীবনে তো তোকে ফুচকার দোকানে দেখিনি, তা হঠাৎ এখানে কেন? সে আসবে নাকি? জাঙ্কুকের চোখের ইশারা দিতেই ইউনো চোখ পড়ল তের দিকে। সঙ্গে সঙ্গে জাঙ্কুককে ছেড়ে কিছুটা দূরে গিয়ে দাঁড়ায়। ইউনো হাসি মুখে জিজ্ঞেস করে, কেমন আছেন সরি আপু। জাঙ্কুক ভাইয়ের দিকে তাকিয়ে স্বাভাবিক কণ্ঠে উত্তর দিল, আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ ভালো। আমি ইউনো, আর তোমার জাঙ্কুক ভাইয়ের ছোটবেলার বেস্ট ফ্রেন্ড। তুমি তে তাই না? তে উত্তর দিল, জি আমি তে। ফুচকা খেতে এসেছো? প্রশ্ন করলো ইউনো। তে পুনরায় ছোট করে বলল, জি। ইউনো একবার হাসি মুখে বলল, আজ আমার পক্ষ থেকে তোমার জন্য ফুচকা ট্রিট, আনলিমিটেড ফুচকা খেতে পারো। তে কিছু বলার আগেই জাঙ্কুক রাগান্বিত কণ্ঠে বলল,
তোর ট্রিট দিতে হবে না, আনলিমিটেড ফুচকা খাওয়ানোর ক্ষমতা আমার কাছে আছে। ইয়ানো সশব্দে হেসে বলল, আরে বন্ধু রাগ করছিস কেন, তুই তো খাওয়াবি সারাজি। সরি, এতটুকু বলতেই জাঙ্কুক ইয়োনোর মুখ চেপে ধরে। রেগে ফুসতে ফুসতে বলে, নিজের কাজে যা, আমারটা আমাকে বুঝে নিতে দে। ইয়ানো কিছুটা আহত হলো। তে থেকে বিদায় নিয়ে যাওয়ার সময় জাঙ্কুকের দিকে তাকিয়ে বলল, সন্ধ্যার পর চলে আসিস মামা। জাঙ্কুক সহজা উত্তরে বলে উঠল, ঠিক আছে যা তুই এখন, প্লিজ ডিস্টার্ব করিস না।